আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকে যতটা সুখে ছিলেন বা শান্তিতে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে দেখা যায় তিনি ওই সুখে শান্তিতে নেই। তিনি খুবই চাপে আছেন। এই চাপে থাকার কারণটা কি? এই সমস্ত বিষয়গুলো এবং বর্তমান সময়ের যে সমস্ত বিষয়গুলো আলোচিত সমালোচিত হচ্ছে, ওই বিষয়গুলো আলোচনা করুন। দেখার জন্য সাথেই থাকুন। দেখা শেষে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন ২০২৪ সালের দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র যেটি হোক না কেন, যেটা আওয়ামী লীগ বলে থাকে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরে ক্ষমতায় বসেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসে ক্ষমতায় বসেন, মানুষের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল, সেদিকে আলোচনা না হয়ে করে কতটুকু পূরণ করতে তিনি পেরেছেন বা না পারেননি, সেটার বিবেচনা আপনারাই করতে পারবেন। এখন এই যে প্রায় সোয়া বছরের প্রায় শেষ, এই সোয়া বছর শেষে আমাদের ইন্টোরিয়ামের অর্জন শূন্যের কোঠা, এটা আমরা জানি। বিভিন্ন দলগুলা এখানে হতাশ, সেটাও আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে। এর ভিতরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে, যে কর্মসূচির থেকে তারা 10 তারিখ থেকে, অর্থাৎ 10ই নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্ত, 10ই নভেম্বর, 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর তারা বিভিন্ন জেলা শহরে বা বিভিন্ন উপজেলা শহরে তারা তাদের বিভিন্ন কর্মসূচি পালন করবে এবং 13ই নভেম্বর তারা বাংলাদেশের রাজধানী ঢাকাতে তারা লকডাউন ঘোষণা করেছে। এখন এই ঘোষণা তারা দিয়েছে, এটা কতটা সফল হবে ব্যর্থ হবে সেই বিশ্লেষণে আমরা যাচ্ছি না, কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি তারা সফল করার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ যদি কোনো কার্যক্রম বা আওয়ামী লীগ মিছিল মিটিং করতে চায়, সেটা আসলে ঠেকানোর জন্য সরকার যথাযথ প্রস্তুত বলে তিনি বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে সমস্ত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই যে ক্ষমতায় রাজপথে ছিল বা বিভিন্ন জায়গায় ছিল, এই সেনাবাহিনীর রাজপথ বা মাঠ থেকে উঠে যাচ্ছে। প্রায় 50% সৈন্য এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন নির্বাচনকে সামনে রেখে এটা সরকারের যদিও একটা প্ল্যান, এই প্ল্যানের অংশ হিসেবে তারা সেটা করতেছে হয়তো, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যে সেনাবাহিনীদেরকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার পূর্ব মুহূর্তে দেখলাম যে চট্টগ্রামে এক দুর্ঘটনা ঘটলো। বিএনপির প্রার্থী সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তার সহযোগী মারা গেল, এরকম আমরা দেখতে পেলাম। এখন এর ভিতরে যদি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তারা ঢাকা লকডাউন ঘোষণা করে এবং ঢাকার ভিতরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, এগুলো মোকাবিলা কারা করবে সেটি আসলে প্রশ্নের বিষয় এখানে। কেননা পুলিশ বা সাধারণ প্রশাসন যারা আছে তারা আসলে এক পর্যায়ে নিষ্ক্রিয় অবস্থায়। কেননা 5ই আগস্ট পরে যে সমস্ত পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে, যে এই সমস্ত পুলিশ সদস্যদের হত্যার বিচার কিন্তু পুলিশরা এখনও পায়নি এবং ইন্টোরিয়াম এসে এগুলার এই পুলিশ সদস্যদের হত্যার বিচার করা যাবে না, এরকম অধ্যায় যে ইন্ডিমিনিটি দিয়েছে, এটা আসলে পুলিশের জন্য খুবই একটা করুণ এবং বেদনাকর একটা অধ্যায় বলে আমি মনে করি। এখন সেই পুলিশ তারা মাঠে যখন আওয়ামী লীগের কার্যক্রম বা নিষিদ্ধ থাকুক যে না থাকুক, আওয়ামী লীগ যদি কোনো বড় ধরনের অঘটন ঘটায়, সেটা মোকাবেলা করার জন্য পুলিশ প্রস্তুত থাকবে বলে আমার মনে হয় না। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। এখন সেখানে সেনাবাহিনী কিন্তু মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছে। এখন সেনাবাহিনী গেলে কী হবে সেটা আসলে অনুমান করা যায়। এখন আওয়ামী লীগ তাদের যথাযথ শক্তি প্রদর্শন করতে চাইবে। তারা যেহেতু মাঠের বাইরে আছে, তাদেরকে রেখে একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের বিষয়ে আসলে অনেকেই যেন যেই লাউ সেই কদুই বলেন। কেননা আপনারা দেখবেন যে কিছুদিন পূর্বে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির শীর্ষ নেতা, যিনি বলেছিলেন যে এই নির্বাচন আসলে সামনে নির্বাচন যেটা হবে এটা যে লাউ সেই কদুই।
এই বিষয়ে কিন্তু বিস্তর একটা ভিডিও বানিয়েছিলেন বিশিষ্ট এই যে রাজনৈতিক বিশ্লেষক এবং ইউটিউবার এবং কলাম লেখক গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। তার বিশ্লেষণটা আসলেই, যদিও হাস্য, কিন্তু আসলে ভালো একটা বিশ্লেষণ করছেন। কেননা আপনারা দেখেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কিন্তু যে গৃহপালিত বিরোধী দল হিসেবে এই যে জাতীয় পার্টিকে রেখে নির্বাচনগুলো করেছিল এবং জাতীয় সংসদকে তারা সেইভাবে পরিচালনা করেছে। এখন এই যে 13দশ যেই জাতীয় সংসদ নির্বাচন সামনে হবে, এই নির্বাচনে কিন্তু গৃহপালিত বিরোধী দল থাকবে, যেটা অনেকেই বলেন যে এই যে জামাত, এরা গৃহপালিত বিরোধী দল হবে। সরকার থাকবে বিএনপি আর জামাত থাকবে বিরোধী দলে। যেরকম আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করছে, সেম জামাতকে নিয়ে বিএনপি নির্বাচন করে আসবে। এর সামনে বা এর আগে পরে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখতেছি, ধামাকাগুলো দেখতেছি, বিরোধগুলো দেখতেছি, এগুলো আসলে আইওয়াস লোক দেখানো ছাড়া কিছুই না বলে অনেকেই মনে করেন। এখন যদি যেই লাউ সেই কুদু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ যে 2-3টা নির্বাচন করেছিল, যে 13 নির্বাচনের কথা বলা হচ্ছে, তারপর 18 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে 24 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে, আসলে এগুলাও যেরকম অবৈধ, এবং সামনের যে নির্বাচনটা যদি এই যে লাউ কুদুর মতো নির্বাচন হয়, তাহলে সেটাও তো মানুষে কিন্তু অবৈধই বলবে একটা সময়। সুতরাং এই বিষয়ে যারা আছেন বা যারা এই বিষয়গুলো জানেন, তারা অবশ্যই এটা কিন্তু আসলে মাথায় রাখবেন যে যাতে সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, যদি সেখানে যারা জয়ী হয় তাদের কিন্তু গ্রহণযোগ্যতা বিশ্বে বেশি পায়। আর বিশ্বে যেহেতু গ্রহণযোগ্যতা বেশি থাকে, সেহেতু তারা সকল কার্যক্রমগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে, জনসমর্থন তাদের থাকে। কিন্তু যদি এরকম হয় যে আওয়ামী লীগ যেরকম অবৈধভাবে 3টা নির্বাচন করে গেছে, সেটা যদি সামনেও যদি যারা আসে তারা যদি করে, তাহলে ওই যে আওয়ামী লীগের সাথে এদের পার্থক্য কী হইল? পার্থক্য ওই জন্য এটাই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা গোলাম মাওলা রনির যে বক্তব্য, যে লাউ সেই কদু, আমারও বক্তব্য তাহলে যে লাউ সেই কদু, পার্থক্য কিছুই নেই। এখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে ভারত যেই বড় ধরনের জুয়াটা খেলতেছে বা বড় ধরনের ঝুঁকিটা নিচ্ছে, এটা আসলে ইতিপূর্বে ভারত নেয়নি। কেননা 1971 সালে ভারত বাংলাদেশকে নিয়ে বড় ধরনের ঝুঁকি নিয়েছিল। কেননা তখন অনেকেই বলে যে ভারতের স্বার্থ ছিল, অনেকেই বলেন যে ইত্যাদি ইত্যাদি বর্ণনা করেন। কিন্তু আসলে তখন বাংলাদেশের এত কিছু ছিল না যে ভারতকে দেওয়ার মতো। তারপর ভারত তখন সেই জুয়াটা বা খেলেছিলেন বা সেই ঝুঁকিটা নিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আওয়ামী লীগকে নিয়ে ভারত ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছে, যেটা আসলে 1971 সালের ঝুঁকির থেকেও বড়। এখন এটার কারণ হিসেবে অনেকে মনে করেন ভারতের সাথে আওয়ামী লীগের আসলে সেই প্রাচীনতম সম্পর্ক বা দীর্ঘকালীন যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে ভারত আসলে আওয়ামী লীগকে ছেড়ে যাচ্ছে না, বা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে চাওয়ার পরও তারা ফেরত দিচ্ছে না। এ বিষয়ে আসলে ভারতের অনেক বক্তব্য। ভারত বলতেছে যে শেখ হাসিনা তো আসলে তাদের কাছে অতিথি হিসাবে গেছে, শেখ হাসিনা কিন্তু সেখানে বন্দি না, বা যদি তাকে বন্দি করা হতো তাহলে সরকার চাইলে, অর্থাৎ বাংলাদেশ সরকার চাইলে তাকে ফেরত দেওয়া হতো। কিন্তু যেহেতু তিনি বন্দি নন, তিনি একজন অতিথি, সুতরাং তাকে ফেরত দেওয়ার প্রশ্ন আসে না, এটা ভারতের পক্ষ থেকে প্রায় সময় বলা হয়। এখন ভারত থেকে এই যে আওয়ামী লীগের বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে আন্তর্জাতিক 3টি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং বলা হচ্ছে যে সামনে আরও কয়েকটি মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দেবেন হয়তো এই সপ্তাহের ভিতরেই, যেটা ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো এরকম আন্তর্জাতিক মিডিয়াগুলোতে। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অনেক নিষেধাজ্ঞা, অনেক কিছু দেওয়া হচ্ছে, অনেক এখানে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শেখ হাসিনা সেই সমস্ত বিষয়গুলো আমলে নিচ্ছেন না। তিনি অনলাইনে বা ইউটিউব, ফেসবুক, এই সমস্ত মিডিয়াগুলোতে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো তিনি যেভাবে সক্রিয় হচ্ছেন, এটা আসলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হচ্ছে ভারত তাকে আনলক করে দিচ্ছে। এখানে ভারতের পক্ষ থেকে আনলক হিসাবে ভারত বলে না, ভারত তো বলে সবসময় তিনি যেহেতু অতিথি, সুতরাং তিনি তো আসলে আমাদের কাছে আবদ্ধ নন, এখানে তাকে আনলক করার কোনো মানে হয় না।
এখন এই বিষয়ে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন। যেটাই হোক আসলে ভারত এই যে শেখ হাসিনাকে আসলে ফেরত দিবে না। আর এই যে সামনের মাসে অর্থাৎ এই চলতি মাসের অর্থাৎ নভেম্বর মাসের 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে একটা মামলার রায় হবে, যেখানে হয়তো শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে হয়তো শেখ হাসিনার যে দল এই যে আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগ এই যে তাদের যে কর্মসূচি ঢাকা লকডাউন, এই কর্মসূচি হাতে নিয়েছেন। এখন এই কর্মসূচিতে তারা কতটুকু সফল হবেন, কতটুকু ব্যর্থ হবেন, সেই বিষয়ে আমাদের বর্ণনা না করাই ভালো, কেননা সেটা হয়তো সময়ে দেখা যাবে। কিন্তু এই যে কর্মসূচি তারা নিয়েছে, এটার মাধ্যমে মূলত আওয়ামী লীগের যে সমস্ত কর্মী সমর্থকগণ আছেন তাদেরকে হয়তো উজ্জীবিত করার জন্য। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় দেখবেন আপনার ছোটো ছোটো মিছিল মিটিং হয়, এটাও আসলে আওয়ামী লীগের এই যে সদস্যদেরকে বা আওয়ামী লীগের সমর্থকদেরকে উজ্জীবিত রাখার জন্য। আবার শেখ হাসিনা এই যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বা এই যে সোশ্যাল অনলাইন প্ল্যাটফর্মে যে কথাবার্তা বলেন, বক্তব্য দেন, এটাও আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্যই বলে বিশ্লেষকগণ মনে করেন। এখন যেটাই হোক না কেন, আসলে আওয়ামী লীগ বর্তমান যেই প্রেক্ষাপটে বা যেইভাবে একগ্রহে হয়ে আছে, এই একগ্রহামি থেকে বের হওয়ার জন্য আসলে আওয়ামী লীগের বর্তমান কোনো ওয়ে নাই। এখন এই ওয়ে থেকে আসলে বর্তমানে যে সমস্ত সক্রিয় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত বা অন্যান্য ছোটো ছোটো দল, কেউ আসলে আওয়ামী লীগকে ওই স্পেস দিবে না। তা আওয়ামী লীগ এটা জানে, এই জন্য আওয়ামী লীগ হয়তো নিজের স্পেস নিজেই তৈরি করে নেওয়ার জন্য এই যে 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচির মতো ঘোষণা তারা দিচ্ছে। এখন এই যে কর্মসূচিকে ঘিরে হয়তো নাশকতা হবে, হয়তো বড় ধরনের অঘটন ঘটবে, হয়তো অনেক মানুষ, অনেক আওয়ামী লীগের কর্মী সমর্থক অথবা অনেক নিরীহ মানুষ এখানে লাঞ্ছনার শিকার হবে বা দরপাকড়ের শিকার হবে। এখন এর দ্বারা হয়তো দেশের ভিতরে আসলে অস্থিতিশীল পরিস্থিতি হবে, দেশের ভিতরে আসলে ব্যাপক খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এই যে আওয়ামী লীগ যখন কর্মসূচি ডাক দিবে, এই কর্মসূচিকে প্রতিহত করার জন্য প্রশাসনের পাশাপাশি দেখা যাবে এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন বা XYZ যে কোনো দল, এরা প্রশাসনের সাথে সক্রিয়ভাবে মাঠে থাকবে। এখন এত কিছু উপেক্ষা করে আওয়ামী লীগ কি আসলে সত্যি মাঠে আসবে কিনা, তাদের কর্মসূচি সফল করবে কিনা, নাকি তারা ওই যে অনলাইনে যে ঘোষণা দিয়েছে বা যে বিবৃতি দিয়েছে ওই বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, সেটাই দেখার বিষয়। এখন এই যে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়াতে কথা বলতেছেন, সামনে কথা বলবেন, এইভাবে হয়তো তার কর্মী সমর্থকদেরকে তিনি চাঙ্গা রাখবেন বা রাখতে চাইবেন। আর ভারত চেষ্টা করবে বাংলাদেশে এই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা বা আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য কূটনৈতিক মাধ্যমে বা আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য চেষ্টা করবে। এই জন্য দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সংস্থাগুলোতে বিভিন্ন চিঠি দেওয়া হচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। জাতিসংঘের যেই চিঠি দিয়েছে, আরও বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে, যার প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো তারা অন্তর্বর্তী সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে, এগুলো আমরা দেখেছি। এখন অন্তর্বর্তী সরকার যদি এই যে আওয়ামী লীগের কর্মসূচি এটা যদি কঠিনভাবে দমন করতে যায়, সেই ক্ষেত্রে এই যে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। কেননা এই যে গোপালগঞ্জের বিষয়কে কেন্দ্র করে এবং আরও অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেভাবে সরকার চাপের মুখে আছে বা সরকার বিভিন্ন যে কূটনৈতিক বিষয় একগ্রহী হয়ে আছে বা সেখানে যেহেতু তারা সমালোচিত হচ্ছে, সুতরাং এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে সরকার হয়তো এখানে বল প্রয়োগ না করার সিদ্ধান্তই নিতে পারে। কিন্তু অন্যান্য দলের যে সমস্ত সমর্থকগণ আছেন তারা তো ঠিকই এখানে বল প্রয়োগ করবেন। আর এই বল প্রয়োগ করার কারণে দেখা যাবে যে দেশের উপরে হয়তো অন্য কোনো দেশ বা অন্য কোনো সংস্থা বা জাতিসংঘ দেখা যাবে যে কোনো স্যাংশন আরোপ করে দিবে। আর এই জন্য হয়তো এই যে সেনাবাহিনীর যে সমস্ত সদস্যগণ তারা এই স্যাংশনের আওতাভুক্ত হতে চাচ্ছেন না বা পড়তে চাচ্ছেন না, তাদেরকে এই জন্যই জেনারেল ওয়াকারুজ্জামান তার সদস্যদেরকে বা তার বাহিনীর সদস্যদেরকে এই যে 50% অলরেডি উঠিয়ে নিয়ে গেছে। এখন যেটি হোক, সামনে যদি নির্বাচন হয়, সুষ্ঠু, সুন্দর এবং অবাধ ও নিরপেক্ষমূলক যদি নির্বাচন হয়, তাহলে দেখা যাবে যে এখানে যেভাবে হোক বিএনপি জয়ী হয়ে আসতে চাইবে। এখানে জামাত বলেন, এনসিপি বলেন, এরা আসলে বিএনপির সামনে কোনো পাত্তা পাবে বলে আমার মনে হয় না। যদি আসলে সামনে নির্বাচন যদি সঠিকভাবে হয়, কিন্তু যদি নির্বাচন না হয়, এর ভিতরে যদি তৃতীয় কোনো শক্তি
হোক সেটা সেনাবাহিনী বা অন্য কোনো পক্ষ এখানে বিদ্রোহ ঘোষণা করে বা অন্য কোনো কেরামতি সৃষ্টি করে, সেটা হচ্ছে আলাদা হিসাব। কিন্তু যদি সেটা না হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, হয়তো দেখা যাবে যে বিএনপি এখানে ক্ষমতা আসবে এবং সরকার গঠন করবে, জামাতকে দেখা যাবে যে বিরোধী দলে রাখবে। যেটাই হোক, দেশ শান্তির পথে থাকুক, উন্নয়নের দিকে ধাবিত হোক, সকল অকল্যাণ এবং অন্ধকার দূর হোক, দেশের সাধারণ মানুষ, আপনি আমি, আমরা যারা আছি, আমরা ভালোভাবে থাকি, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।